তার সাথে আমাকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন সেই দলীয় সভামঞ্চ থেকে, তা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। আপনি ভরতপুর নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন। আপনি বলছেন ওখানে মানে মানে আমার অত্যাধিক আস্ফলন। আমি বলছি কোথায় গায়ে লাগছে? ও আপনি তো ভরতপুরে যখন এমএলএ ছিলেন তখন তো থ্রেড কালচার এবং তোলাবাজিটা আপনি শুরু করেছিলেন। এখন তোলাবাজিটা বন্ধ করে দিয়েছি, তার জন্য বোধহয় আপনার একটু গায়ে লেগেছে না? মানে গোটা মুর্শিদাবাদে যেখানে যেখানে আপনি প্রার্থী দিয়েছেন কোনো জায়গায় প্রার্থী উইথড্র করেননি, শুধু বেছে বেছে ভরতপুরের বুকেই প্রার্থী উইথড্র করতে হলো। কেন? তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আজকে তৃণমূল তো জিতে গেছে, আমি হেরে গেছি, কিন্তু থ্রেড কালচার এবং তোলাবাজি বন্ধ করে দিয়েছি। কষ্ট হচ্ছে না? সেই কারণে দলীয় সভামঞ্চ থেকে আমাকে আক্রমণ না? মানে 2 দিন আগে যেই ভরতপুরের বুকে আপনাকে মহরমের জন্য বহু আমন্ত্রণ দিত, এবারও দিয়েছে কিন্তু কম দিয়েছে। এবারে বিজেপির নেত্রী অনামিকা ঘোষকে মহরমের দিকে দিকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা তাদের ভালোবাসা ব্যক্ত করেছে। তার জন্য বোধহয় কষ্টটা একটু বেশি হয়েছে। তারা আমাকে বেশি ভালোবেসে হালুয়াটা খাইয়েছে এবং আমিও তাদের সাথে এত ভালো একটা সময় কাটিয়েছি। কষ্ট হচ্ছে আপনি হালুয়াটা কম পেয়েছেন বলে? তার জন্যই কি রেজিনগরের সভামঞ্চ থেকে এইরকম মুক্তি? আমি আপনাকে বলে যেতে চাই, ভরতপুরের বুকে কোনো তোলাবাজি আর হবে না। সালারের বুকে আর কোনো তোলাবাজি হবে না। সব তোলাবাজি বন্ধ, সব তোলাবাজি বন্ধ। আর আপনি কি বলছেন? কি আপনি কুরুচিকর মন্তব্য করছেন যে মারবেন আমাদেরকে? যে ভাষা আপনি ইউজ করছেন আমার বলতে লজ্জা লাগছে, আমার বলতে লজ্জা লাগছে। আপনি একজন মহিলা নেত্রীর মানে বিরুদ্ধে আপনি যে ভাষা বলেছেন আমি বলতে পারছি না। আমি অনামিকা ঘোষ, আপনি চেনেন তো আমাকে? আপনি খুব ভালো মতো চেনেন। আপনি বলুন কোথায় কখন আসতে হবে, ভুলে যাবেন না আমি অনামিকা ঘোষ। আপনি বলুন, আপনি আমাকে ভালো করে চেনেন। আপনি বলুন না কোথায় যেতে হবে। লক্ষ লক্ষ মুসলিম ভাইকে নামাতে হবে না? তারা বলেনি, তারা সরকারের বিপক্ষে তারা একটা বারও বলেনি। আপনার মতো কিছু নেতা আছে যারা আমার মুসলিম ভাই সম্প্রদায়কে, মুসলিম ভাই বোনদের সম্প্রদায়কে সামনে রেখে রাজনীতি করেন। কোন মুসলিম ভাইরা বোনরা বলেছে যে তারা সরকারের সাথে নয়? ভুলে যাবেন না সরকার পরিবর্তন হয়েছে। এই সরকার সম্প্রীতির সরকার, এই সরকার উন্নয়নের সরকার। এই সরকার কোনো বিশেষ সম্প্রদায়ের উন্নয়নের কথা বলে না, এই সম্প্রদায় বাংলার সার্বিক উন্নয়নের কথা বলে। আর আপনি এই নোংরা রাজনীতি করে যাবেন। আপনি আবারও মুর্শিদাবাদকে উত্তক্ত করতে চাইছেন। আপনি বলুন কোথায় বিজেপিকে মারবেন, আমাকে কোথায় মারবেন বলুন, কোথায়? আপনার জায়গায় যাব, আপনার জায়গায় যাব। আপনি একা আসুন, আপনার এত ভয় কিসের? আর আপনি মারুন, আপনি মেরে চলে যান। কেন আমার মুসলিম ভাইরা তারা আমাদের বিজেপির লোকজনের গায়ে হাত দেবে, আমার গায়ে হাত দেবে এবং তারা কেন জেল খাটবে? ভাই জেল খাটতে হলে আপনি খাটুন, নেতা খাটবে, কর্মীরা কেন খাটবে? কর্মীরা কেন খাটবে? আপনার মতো নেতারা এই সমস্ত কর্মীদের ভর করে রাজনীতি করে, নোংরা রাজনীতি করে। আপনি রেজিনগরে পিতা পুত্রের রাজনীতি করছেন, পিতা পুত্রের পরিবারতন্ত্রের রাজনীতি করছেন। ভরতপুর নিয়ে বেশি ভাববেন না, রেজিনগর নিয়ে ভাবুন। পিতা পুত্রের রাজনীতি এবার বন্ধ করুন। আপনাকে বলে যাচ্ছি, এবার রেজিনগর বাই ইলেকশনে বিজেপি আপনাকে হারাবে। আপনি যে মানে আমার মুসলিম সম্প্রদায়কে যেভাবে ভরকাচ্ছেন, তারা ভরকাবে না। তারা সরকারের বিপক্ষে নয়, তারা উন্নয়নের পক্ষে। আর আমরা চাই মুসলিম সম্প্রদায় আরো এগিয়ে যাক, বড় বড় সরকারি পদে তারা মানে বসুক। আমরা চাই, আমরা তাদের হাতে খাতা কলম পেন তুলে দিতে চাই। আর আপনি বলছেন তাদেরকে সামনে রেখে আপনি আক্রমণ করবেন এবং জেলে চলে যাবেন। লজ্জা হওয়া দরকার। আপনার সম্প্রদায়ের সম্পর্কে আপনি এইরকম মন্তব্য করেন, লজ্জা হওয়া দরকার। আপনি কি রাজনীতি করবেন? আপনি কি রাজনীতি করবেন? আপনি ভুলে যাবেন না আপনি এমএলএ, আপনার মুখে এই মানে এইরকম কথা মানায় না। আপনি আস্ফলনের কথা বলছেন। আমি ভরতপুর নয়, আপনি আমাকে ভালো মতো চিনেন। বলবেন, উত্তরের অপেক্ষায় থাকলাম। কবে কোথায় দেখা করবেন বলে দেবেন, একা আসবেন, ঝুন্ড নিয়ে আসবেন না। আর তারপরও বলে দিচ্ছি, ঝুন্ড নিয়ে যদি আসেন আমি একাই 100। কোথায় যেতে হবে বলে দেবেন। আপনি আমাকে ভালো করে চেনেন। কিন্তু আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, এই মুর্শিদাবাদে সম্প্রীতির রাজনীতি করুন। আর এখানে
হিন্দু মুসলিম করে কোনো রাজনীতি করা যাবে না। এখানে শান্তি বজায় রাখুন, এখানে শান্তি বজায় রেখে রাজনীতি করুন, একে অপরকে সম্মান দিয়ে রাজনীতি করুন। তোলাবাজি ভরতপুরের বুকে হবে না, হবে না। আপনি এবার ঠিক করুন আপনি কি করবেন এবং হারের জন্য আপনি দিন গুনতে থাকুন। মমতা ব্যানার্জি একসঙ্গে প্রায় 1,10,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিলেন। সেইভাবে যাচাই করে নিয়োগ হয়নি, নিয়োগটাই নির্ভুল ছিল না, ভুলে ভরা ছিল। এখন যদি মুখ্যমন্ত্রী সেটা ঝাড়াই বাছাই করতে চায় বা তাদের কোনো ট্রেনিং দিতে চায়, তাদের কোনো কাজের একটা লিমিটেশন বেঁধে দিতে চায়, নিশ্চয় করতে পারেন। আমি মনে করি সিভিক ভলেন্টিয়ারদের যে পারিশ্রমিক দেওয়া হতো, প্রথমে 8,000, তারপরে হলো 9,000, তারপরে 10,000, সেদিন বাজেটে ICDS এর কর্মী, আমাদেরই বাড়ির মা বোনরা, তাদের বেড়েছে 5,000, আশা কর্মীদের বেড়েছে 5,000। আমি এমনও বলছি ICDS এর এমন এমন কর্মীরা আছে যারা আমি চাকরি করে দিয়েছিলাম 2009 সালে বামফ্রন্টের আমলে, সেই সমস্ত চাকরিজীবী মহিলারা সেন্টারে পর্যন্ত যায় না। একদম স্যার। কাউকে 500 টাকা দিয়ে রান্না করাচ্ছে, করে বাড়িতে বসে বেতনটা নিচ্ছে। অথচ সিভিক ভলেন্টিয়ারদেরকে কিন্তু নিজের থানা এলাকার বাইরেও বহরমপুরে পাঠিয়ে দেওয়া হয়। বহরমপুরে যেয়ে তাদের 15 দিন 20 দিন করে ডিউটি করতে হয়। তাহলে তাদের কোথা থেকে ওই পয়সাতে হবে? আমি বলেছিলাম তাই বিধানসভাতে যে এটাও মিনিমাম 5,000 টাকা বাড়িয়ে 10টা 15 করলে ভালো হতো। আমি আগামী দিনে বাজেটে আবার 2027 26 চালার পর 27-28 যে বাজেট আসবে ফেব্রুয়ারি মাসে, নিশ্চয়ই সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য কর্মচারীদের আজকের যে মূল্য বৃদ্ধির বাজেট, সেখানে এই 12,000 15,000 দিয়েও কারো নিজের সংসার চলবে না। ওনারা ইলেকশনের টাইমে অনেক কিছু বড় বড় কথা বলেছিলেন। আর যেটা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনি বললেন, লক্ষ্মীর ভান্ডারে প্রচুর ভুলে ভরা। আপনি ডোমকল, বহরমপুর ব্লক, নদিয়া, লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য রিজার্ভ ছিল। অনেক পুরুষ মানুষেরও লক্ষ্মীর ভান্ডার টাকা তুলে নিয়েছে। তাহলে এগুলা চিটিংবাজি করা, এগুলোও তো ঠিক না। এই জায়গাটাই যেটা ওনারা পরিসংখ্যান যাচাই করে যেটা অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন, অনেক ভুয়ো নাম আছে, অনেক ডবল জায়গায় নাম আছে, অনেক একজনের নামের টাকা আরেকজন খেয়ে নিচ্ছে। এইসব কিন্তু আর না হওয়াই ভালো। সরকারি সুবিধা যোগ্য ব্যক্তি, যোগ্য বেনিফিশিয়ারি পাক, এটাই তো চাইব। কোনো ইনলিগেল অ্যাডভান্টেজ এই